নিউক্লিয়াস থেকে তুমি যত দূরে যাবে এখানে n ইকুয়ালস টু 1 হয়, এরপরে যদি যাও n ইকুয়ালস টু 2 হয়। তারপরে যদি যাও n ইকুয়ালস টু 3 হয়, তারপরে যদি যাই n ইকুয়ালস টু 4 হয়। আচ্ছা, এগুলো আমি পুরো সার্কেল আঁকছি না, ছোট ছোট করে সেলগুলো এঁকে দিচ্ছি, হাফ 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 করে আঁকছি, অর্ধেক অর্ধেক করে এঁকে দিচ্ছি। তাহলে যখন n ইকুয়ালস টু 1 বলবো, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1, তার মানে এটা কে সেল, এটা আগে আমরা পড়েছি, কে সেলকে ডিনোট করে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি আমরা 2 বলি, সেটাকে আমরা বলি এল সেল। আর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি আমরা বলি 3, তাহলে সেটাকে বলা হয় এম সেল। আর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি বলি আমরা 4, তাহলে সেটাকে বলা হয় এন সেল। এরকম ইটিসি আছে। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অ্যাকচুয়ালি যে সেলগুলোকে ডিনোট করে, ইলেকট্রন যে সেলে থাকে সেই সেলগুলোকে ডিনোট করা হয়। আচ্ছা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমি কি জানি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে কোন সেলে ইলেকট্রন আছে সেটা জেনে যাই, নিউক্লিয়াস থেকে কত দূরে আছে সেই ডিস্টেন্সটাও জেনে যাই। আমি যদি বলি একটা ইলেকট্রন n ইকুয়ালস টু 3-তে আছে, আর একটা ইলেকট্রন n ইকুয়ালস টু 4-এ আছে, তাহলে কে বেশি নিউক্লিয়াস থেকে কে বেশি দূরে আছে? নিশ্চয়ই যে n ইকুয়ালস টু 4-এ আছে সেই নিউক্লিয়াস থেকে বেশি ডিস্টেন্সে আছে, বেশি দূরে আছে। আর কি জানতে পারি? যেমন ডিস্টেন্স বললাম জানতে পারি, দূরত্ব জানতে পারি, আর যে ইলেকট্রনটা যে সেলে আছে তার আকার বা আকৃতি বলতে পারি, আকৃতি, তার সাইজ, ওই সেলের সাইজ জানতে পারি, কক্ষের আকৃতি জানতে পারি। যেমন যদি বলি n ইকুয়ালস টু 2, দ্যাট ইজ এল সেলে আছে, এর আকৃতি, আর n ইকুয়ালস টু 4 এন সেলে আছে, কার আকৃতি বড় হবে? এর আকৃতি বড় হবে, এর আকার বড় হবে। আকৃতি না বলে আকার বলাটাই হচ্ছে আকার, সাইজ। সাইজ অফ দ্য সেল জানতে পারি, নিশ্চয়ই এর আকার বড় হবে, আকার ছোট। তাহলে আর একটা কি জানতে পারি? এনার্জি জানতে পারি, শক্তি, সেলের এনার্জি জানতে পারি। যেমন আমি যদি নিউক্লিয়াস থেকে যত দূরে যাব, এর n ইকুয়ালস টু 1, এর এনার্জি n ইকুয়ালস টু 2, এল সেলের এনার্জি n ইকুয়ালস টু 3, এম সেলের এনার্জি আর n ইকুয়ালস টু 4, এন সেলের এনার্জি। নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে এনার্জি তত ইনক্রিজ করবে, বাড়বে, শক্তি তত বাড়বে, বৃদ্ধি পায়, এনার্জি ইনক্রিজ করে। তাহলে এই সব জিনিস আমি কিন্তু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে জেনে যাই। আবার থেকে রিপিট করছি, কি কি জানতে পারি? এক হচ্ছে যে এই সেলগুলোর নাম জানতে পারি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে আমি বলে দিতে পারবো যে ইলেকট্রনটা কোন সেলে পার্টিকুলার আছে, সেই সেল বলতে পারবো। আচ্ছা, সেই সেলের নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স বলতে পারবো, দূরত্ব বলতে পারবো, কত দূরে আছে। আচ্ছা, সেই সেলের আকার বলতে পারবো, কত বড় বা কত ছোট আছে, রেডিয়াস, মানে এই যে n ইকুয়ালস টু 1 নিউক্লিয়াস থেকে এর রেডিয়াস, আর n ইকুয়ালস টু যদি আমি বলি 2, তাহলে তার রেডিয়াসও কিন্তু আমরা বলে দিতে পারবো। এগুলো ক্যালকুলেশন আছে, পরে হবে এই ক্যালকুলেশন। তাহলে রেডিয়াস বা ডিস্টেন্স বলতে পারি নিউক্লিয়াস থেকে। আর বলতে পারি এনার্জি, বলতে পারি নিউক্লিয়াস থেকে যত সেল বাড়বে কে এল এম এন, তার এনার্জি ইনক্রিজ হবে। এই এনার্জি কেন ইনক্রিজ হবে এটাও আছে আমাদের, পরে এটা আলোচনা করব। এখন জেনে রাখো, মুখস্থ রাখো যে কেন এনার্জি বেড়ে যায়, এইটুকু জেনে গেলাম। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি কি জানতে পারি? আর লাস্ট যেতে জানতে পারি যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে একটা সেলে সর্বোচ্চ সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে, ইলেকট্রন থাকতে পারে সেটা জানতে পারি।
এটাও তোমরা জানো, এটা মাধ্যমিক লেভেলেই পড়েছো, যে একটা ইলেকট্রনে একটা সেলে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকে এই ফর্মুলা দেওয়া হয়, n 2n স্কোয়ার, 2n স্কোয়ার, এই ফর্মুলা দিয়ে আমরা বলে দিতে পারি যে একটা সেলে কতগুলো ইলেকট্রন থাকে। যেমন যদি ফার্স্ট সেল হয় n ইকুয়ালস টু 1 হয়, মানে কে সেলে আমরা সবাই জানি দুটো ইলেকট্রন থাকে, এই ফর্মুলা দিয়েও বলে দিতে পারি দুটো ইলেকট্রন থাকে। এল সেলে কতগুলো ইলেকট্রন থাকে সেটাও আমরা জানি, এই ফর্মুলা দিয়ে বলে দিতে পারবো, n ইকুয়ালস টু 2 হলে 2 ইন্টু 2 স্কোয়ার, মানে 8টা ইলেকট্রন। n ইকুয়ালস টু 3 হলে 2 ইন্টু 3 স্কোয়ার, 18টা ইলেকট্রন। আর n ইকুয়ালস টু 4 হলে 32 ইলেকট্রন। তাহলে নাম্বার অফ ইলেকট্রন কোন সেলে কতগুলো ইলেকট্রন আছে সেটা কিন্তু আমি এই ফর্মুলা দিয়ে বলে দিতে পারি। আর একটা লিমিটেশন আছে এই ফর্মুলার লিমিটেশন কি, যদি n এর ভ্যালু 4 বেশি হয়, মোর দ্যান 4 হয়ে যায়, তাও নাম্বার অফ ইলেকট্রন 32 বেশি হবে না। একটা সেলে 32 বেশি ইলেকট্রন থাকতে পারে না, ঠিক আছে? এটা হচ্ছে এই ফর্মুলার ড্রব্যাক বা এই ফর্মুলার লিমিটেশন। আচ্ছা, এত বেশি ইলেকট্রন সংখ্যা যুক্ত এতগুলো ইলেকট্রন আছে এরকম কোনো পরমাণু এখন অব্দি আবিষ্কার হয়নি যার ইলেকট্রন এত বেশি হয়ে যায়। তাহলে আমি এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে এই সকল জিনিসগুলো জানতে পারি। এবার আসছি গৌণ কোয়ান্টাম সংখ্যা 2। গৌণ কোয়ান্টাম সংখ্যা বা গৌণ কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যাকে আমি কি বলেছি, কি দিয়ে ডিনোট করি, স্মল এল দিয়ে ডিনোট করি। গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে আমি স্মল এল দিয়ে ডিনোট করি। আচ্ছা, যেমন এই যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা যখন পড়ালাম তখন কি বললাম, স্পেকট্রামে এই যে লাইনগুলো পেয়েছি, 4টে লাইন হাইড্রোজেনের জন্য, এই লাইনগুলো দূর থেকে দেখে মনে হবে, ডিস্টেন্স থেকে যদি দেখে মনে হবে একটাই লাইন, ওয়ান লাইন। কিন্তু যদি তুমি ফাইন মাইক্রোস্কোপ দিয়ে দেখো, উচ্চ শক্তি সম্পন্ন মাইক্রোস্কোপ দিয়ে দেখো, দেখবে এখানে আরো ছোট ছোট অনেকগুলো লাইন আছে, ছোট ছোট, যাদের এনার্জি লেভেল সামান্য পার্থক্য আছে। এদের এনার্জি লেভেলে স্মল এনার্জি লেভেলের ডিফারেন্স আছে, খুব কম এনার্জি লেভেলের ডিফারেন্স, কিন্তু অনেকগুলো ছোট ছোট লাইন আছে, দেখে মনে হচ্ছে একটা লাইন কিন্তু ভেতরে অনেকগুলো লাইন আছে। তাহলে এই যে লাইনগুলো মানে সেলের আন্ডারে সাবসেল আছে, এই সাবসেলকে ডিনোট করার জন্য বা সাবসেলকে ব্যাখ্যা করার জন্য, এক্সপ্লেন করার জন্য গৌণ কোয়ান্টাম সংখ্যার আবিষ্কার হয়, কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার হয়, একে সমারফিল্ড আবিষ্কার করে। আচ্ছা, এখানে খুব ইম্পর্টেন্ট একটা লাইন আছে যে এই এল এর মান, এল এর ভ্যালু লিখে নেবে তোমরা, এল এর মান এন এর উপর নির্ভর করে। এন এর উপর নির্ভর করে, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুর ওপরে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কিন্তু ডিপেন্ড করবে। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট লাইন যেটা আমি লেখাচ্ছি এবার, যে একটা মুখ্য কোয়ান্টাম সংখ্যার অন্তর্গত, মানে একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের আন্ডারে কতগুলো গৌণ কোয়ান্টাম সংখ্যা থাকবে, একটি মুখ্য কোয়ান্টাম সংখ্যার অন্তর্গত মোট উপকক্ষের সংখ্যা, n সংখ্যক হবে, বুঝিয়ে দেবো সব, n সংখ্যক হবে। মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু এর উপর কিভাবে ডিপেন্ড করে বললাম, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুর উপরে কিন্তু অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু ডিপেন্ড করবে।
যদি মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু n হয়, তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যা কতগুলো পাবো? n সংখ্যকই পাবো। আর এর মান কি পাবো? এর মান কি পাবো? 0 থেকে n-1 পর্যন্ত পূর্ণ সংখ্যা পাবো। এই যেটা লেখালাম সেটার মানেটা একটু বলে দিচ্ছি, শুনে নাও। আমি নোটস দিয়ে দেবো। কেন n এর ভ্যালু যদি 1 হয়, তাহলে l এর ভ্যালু কতগুলো পাবো? একটাই পাবো। n এর ভ্যালু 1, l এর ভ্যালু একটা পাবো। কি পাবো? 0 থেকে n-1। 0 থেকে n-1 যদি বলি, তাহলে 0 থেকে n-1, n মানে 1, তাহলে 1 - 1 মানে 0, মানে 0 একটাই ভ্যালু পাবো। সেকেন্ডটা বললে বুঝতে পারবা ভালো। n এর ভ্যালু যদি 2 থাকে, মানে এটা k সেল ছিল, k সেলের আন্ডারে একটাই সাব সেল, এটা কক্ষ, এটা উপকক্ষ। n এর ভ্যালু যদি 2 হয়, তাহলে l এর ভ্যালু কত পাবো? 0 থেকে n-1। তাহলে 0 থেকে n-1 মানে 0 আর 1, এটা l সেল। n এর ভ্যালু যদি 3 হয়, l এর ভ্যালু কি কি পাবো? 0 পাবো, 1 পাবো, 2 পাবো। n এর ভ্যালু যদি 4 হয়, তাহলে l এর ভ্যালু কি পাবো? 0 পাবো, 1 পাবো, 2 পাবো, 3 পাবো। মনে রাখবে সবসময় n এর ভ্যালু থেকে 1 কম হবে। আর কতগুলো পাচ্ছি ভালো করে দেখো, এখানে n = 4, তাহলে l এর 1, 2, 3, 4টে ভ্যালু। আমি বলে দিচ্ছি n নাম্বার অফ ভ্যালু পাবে, n নাম্বার সাবসেল পাবে। তাহলে n নাম্বার অফ সাবসেল পাচ্ছ। n এর ভ্যালু 1 হলে একটাই পাচ্ছ, সেটা কি? 0। n এর ভ্যালু 2 হলে দুটো পাচ্ছ, কি কি? 0, 1। n এর ভ্যালু 3টে হলে 0, 1, 2। আর n এর ভ্যালু 4 হলে 0, 1, 2, 3। আর n এর ভ্যালু যদি আমি বলি, n এর ভ্যালু যদি 5 হয়, তাহলে l এর ভ্যালু কি কি পাবে? n এর ভ্যালু যদি 5 হয়, তাহলে l এর কি কি ভ্যালু পাবে? প্রথমে তো 5টা ভ্যালু পাবো। 0 পাবো, 1, 2, 3, 4। আচ্ছা, এখান পর্যন্ত যেটা বললাম, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করো তাড়াতাড়ি। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করে। আর অ্যাজিমুথাল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু থেকে আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু বের করে নিতে পারবো। আমি বলে দিচ্ছি কিভাবে বের করবে। যারা বুঝতে পারবেন আমাকে বলবে কিন্তু এই জায়গাটা। আচ্ছা, এবার দেখো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা যখন কে, এল, এম, এন এই দিয়ে ডিনোট করছিলাম, একটা অ্যালফাবেট দিয়ে ডিনোট করছিলাম, ঠিক সেরকম অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে ভ্যালু দিয়ে, নাম্বার দিয়ে তো ডিনোট করছি, আবার এগুলোকেও অ্যালফাবেট দিয়ে ডিনোট করা হয়। আর এই অ্যালফাবেটগুলো আমরা যেগুলো ব্যবহার করি, এল এর মান, ভ্যালু অফ এল, আর এল এর চিহ্ন, যদি এল এর মান 0 হয়, তাহলে এল কে কিভাবে লিখবো? স্মল এস। যদি এল এর ভ্যালু 1 হয়, তাহলে লিখবো পি। 2 হলে লিখবো ডি। 3 হলে লিখবো এফ। 4 হলে লিখবো জি। তাহলে এই যে প্রত্যেকটা নাম্বারের জন্য এক একটা করে আমরা অ্যালফাবেট লিখছি। আর এই অ্যালফাবেট গুলো পেয়েছি কোথা থেকে? স্পেকট্রোকেমিক্যাল সিম্বল থেকে পেয়েছি, বর্ণালী প্রতীক চিহ্ন থেকে আমরা এই ভ্যালুগুলো পেয়েছি। যেমন এই ভ্যালুগুলো কোথা থেকে পেয়েছি? যে ডিসকভার করেছে সেই ভ্যালুগুলো নাম দিয়েছে, এই যে 1 = k, 2 = l, এগুলো ঠিক একই রকম ভাবে এগুলো নাম দেওয়া হয়েছে। 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ। এই 3 পর্যন্তই দরকার পড়ে। 4 হলে, এরপর কন্টিনিউ আছে, 4, 5 হলে এইচ, এবিসিডি যেমন আমরা বলি না, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, ডট ডট ডট। তাহলে এই দিয়ে ডিনোট করবো। তাহলে আমি যদি বলি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n = 1, মানে কে সেল, এই কে সেলের আন্ডারে কতগুলো সাবসেল আছে? উপকক্ষ কটা আছে? একটা আছে, 1। সেই একটা যে সাবসেল আছে,
সেই সাবসেলকে আমরা কিভাবে ডিনোট করব? স্মল এস দিয়ে ডিনোট করব। n ইকুয়ালস টু 2 হলে সাবসেল কি আছে? 0 1। সেই সাবসেলকে কিভাবে ডিনোট করব? 0 হলে এস আর 1 হলে বলেছি পি। এটা ভালো করে লিখে নাও খাতায়, এসপিডিএফ পি। তাহলে এইটা কিভাবে ডিনোট করব? এস পি ডি। এটা হবে এস পি ডি আর এফ। এবার ভালো করে যদি দেখো, আমি তো n ইকুয়ালস টু 1 সমান কে সেল পেয়ে গেছি, n ইকুয়ালস টু 2 সমান এল সেল, কিন্তু এই যে 0 সমান এস পাচ্ছি আর 1 সমান পি, 2 সমান ডি, এগুলো কিন্তু স্পেসিফিক নয়। তখন কি করতে হয়? এন আর এল কে পাশাপাশি লিখতে হয়, এন আর এল। যেমন এটা এন ইকুয়ালস টু 1 সেলের আন্ডারে সাবসেল আছে, তাহলে এটা লিখবো 1s। এটাকে কি লিখবো? যেহেতু 2 সেলের আন্ডারে আছে তাহলে 2s 2p। ঠিক একই রকম ভাবে এটা লিখবো 3s 3p 3d। এটা লিখবো 4s 4p 4d 4f। আবার অনেক কোশ্চেন এখান থেকে থাকে যে n ইকুয়ালস টু যদি 3 হয়, when n ইকুয়ালস টু 3, দ্যাট ইজ m সেল। এই সেলে আন্ডারে কতগুলো সাবসেল আছে? কতগুলো সাবসেল আছে? হাউ মেনি সাবসেল আর প্রেজেন্ট ইন n ইকুয়ালস টু 3 সেলের আন্ডারে? সেই সাবসেলের নাম কি কি আছে? তাহলে n ইকুয়ালস টু যদি 3 হয় তাহলে l ইকুয়ালস টু কি কি হবে? ফর্মুলা কি আছে? 0 টু n মাইনাস 1। তাহলে n ইকুয়ালস টু 3 হলে 0 হবে একটা, 1 হবে একটা আর 2 হবে একটা, কারণ n মাইনাস 1 ইকুয়ালস টু 2, তাহলে 2। এবার সাবসেল কি বললাম? 3টে সাবসেল হবে, 3 সাবসেল। নাম কি হবে? এর নাম হবে এস, এর নাম হবে পি, এর নাম হবে ডি, এই এসপিডিএফ। কিন্তু আরো ঠিক করে নাম বললে এটা নাম হবে 3s, এটা নাম হবে 3p, এটা নাম হবে 3d। তাহলে n ইকুয়ালস টু 3, এই সেলের আন্ডারে যে সাবসেল গুলো আছে সেই সাবসেল গুলোর আমি লিখে দিলাম কি ভ্যালুগুলো? 3s 3p 3d। তিনটে সাবসেল আছে এই সেলের, মানে ইলেকট্রন এই সেলের ভেতরে এই সাবসেলে ইলেকট্রন থাকে। তাহলে একটু করে দাও দেখি দুজন। n ইকুয়ালস টু 4 যদি হয়, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা প্রিন্সিপাল কোয়ান্টাম সেল 4, এর আন্ডারে কতগুলো সাবসেল আছে? নাম্বার অফ সাবসেল। উপকক্ষ কতগুলো আছে? সেই উপকক্ষের নামগুলো কি কি বলে দাও দেখি ফামিদা আর আলিসা। n ইকুয়ালস টু 4, বাকিরা বলবে না। n ইকুয়ালস টু 4, এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের আন্ডারে যে সাবসেল গুলো আছে সেই সাবসেল গুলোর নাম, আর এই সাবসেল গুলো কতগুলো সাবসেল পাবো বলো সেটা। চারটে সাবসেল আছে, ভেরি গুড, চারটে সাবসেল আছে। সেই চারটে সাবসেল কি কি আছে? 0 1 2 3, একদম ঠিক। 4s 4p 4d আর 4f। আলিসা বুঝতে পারছো না? ওইটাই বেরিয়েছে তো? ঠিক আছে, তাহলে বুঝতে পারছো, তাহলে বুঝতে পারছো। তাহলে এরকম কিন্তু কোশ্চেন দেবে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, কক্ষের সংখ্যা বলে উপকক্ষ কিন্তু চাইবে, বারবার বলে দিচ্ছে। হ্যাঁ, আর যদি এরকম কোশ্চেন করে দিত যে এল কক্ষে, এল সেলে কতগুলো উপকক্ষ আছে, উপকক্ষ আছে, এটা যদি কোশ্চেন করে তাহলে কি করব? এল কক্ষে কতগুলো উপকক্ষ আছে? তাহলে এল কক্ষ মানে এন বের করে নাও আগে। এন ইকুয়ালস টু কত? 2, কারণ কে, কে ক্ষেত্রে এন ইকুয়ালস টু 1, এন ইকুয়ালস টু 2 মানে এল, তাহলে এল কক্ষে 2, তাহলে এল ইকুয়ালস টু কি হবে? 0 1, 0 1 মানে কি 2s 2p, এটা হবে। ঠিক আছে, তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে আমি এইগুলো জেনে গেলাম। আর একটা জিনিস যেটা জানতে পারি, খুব ইম্পর্টেন্ট একটা, যে এদের এনার্জি জানতে পারি। যেমন একটু আগে আমি বলেছি কে সেলের এনার্জি সব থেকে কম, যত তুমি যাবে এনার্জি ইনক্রিজ করবে, যত যাবে এনার্জি ইনক্রিজ করবে, বলেছি একটু আগেই।
ঠিক একই রকম ভাবে এন এস সেলের থেকে কার এনার্জি বেশি, এনপি এর এনার্জি বেশি। এনপি এর থেকে কার বেশি, এনডি এর এনার্জি বেশি। এনডি থেকে কি কার এনার্জি বেশি, এনএফ। এই এন গুলো কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। মানে আমি তোমাকে যদি সাজাতে দিই এই যে এনার্জি আছে চারটে যে 4s 4p 4d 4f, এদের এনার্জি যদি বলি কার এনার্জি সব থেকে কম, 4s এর এনার্জি সব থেকে কম। তারপরে কি 4p এর এনার্জি বেশি, তারপর 4d এর এনার্জি বেশি, তারপর 4f এর এনার্জি সব থেকে বেশি। তাহলে এইদিকে এনার্জি বাড়ে, এনার্জি বৃদ্ধি পায়। তাহলে এটা জেনে গেলাম। আর একটা জিনিস যেটা লাস্ট জানতে পারি, আমি একটু আগেই বলেছিলাম যে এদের সাবসেল গুলো কি হয়, সাবসেল উপকক্ষ গুলো স্ফেরিক্যাল হতে পারে, বৃত্তাকার হতে পারে, আর ইলিপ্টিক্যাল হতে পারে, উপবৃত্তাকার হতে পারে। উপবৃত্তাকার আর বৃত্তাকার এই দুই ধরনের হতে পারে, স্ফেরিক্যাল আর ইলিপ্টিক্যাল হতে পারে। এবার একটা সেল কখন বৃত্তাকার হবে সাবসেল আর কখন উপবৃত্তাকার হবে সেটা কিন্তু বলা যাবে এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে বলতে পারবে। যেমন আমি তোমাকে দেখাচ্ছি, সবগুলোই দেখাবো। যেমন একদম ফার্স্ট n ইকুয়ালস টু 1, এটা কে সেল, এর আন্ডারে কতগুলো উপকক্ষ বা যে সাবসেল আছে, l ইকুয়ালস টু 0 মানে 1s, একটাই আছে। মানে এই সেলের আন্ডারে একটাই সাবসেল আছে, মানে সাবসেল আর সেল সেম। এটা কি হয়, বৃত্তাকার হয়, স্ফেরিক্যাল হয়। পজিটিভ, এটা হচ্ছে কে সেলের শেপ অ্যান্ড সাইজ, শেপটা কি স্ফেরিক্যাল। যখনই n ইকুয়ালস টু আমি 2 বলবো, দ্যাট ইজ এল সেল। এল সেলের আন্ডারে কে কে আছে, এল সেলের আন্ডারে আছে দুটো, 0 আর 1, 2s আর 2p। তাহলে 2s আর 2p আছে কেস এল সেলের আন্ডারে। একটা কি আছে, একটা হচ্ছে উপবৃত্তাকার আর একটা হচ্ছে বৃত্তাকার, একটা স্ফেরিক্যাল আর একটা ইলিপ্টিক্যাল। এবার কে স্ফেরিক্যাল কে ইলিপ্টিক্যাল এটা বলা যায়, কে স্ফেরিক্যাল কে ইলিপ্টিক্যাল সেটা বলা যায়। আচ্ছা n ইকুয়ালস টু 3, আমি বলছি একটু পরে। এম এম সেল যদি হয় তাহলে এর আন্ডারে কে কে আছে, l ইকুয়ালস টু 0 1 2, মানে 3s 3p 3d। এখানে কি হয়, এখানে দুটো ইলিপ্টিক্যাল হয়, দুটো ইলিপ্টিক্যাল হয় আর একটা স্ফেরিক্যাল হয়। এবার বলছি কোনটা ইলিপ্টিক্যাল হবে কোনটা স্ফেরিক্যাল হবে। এল এর ভ্যালু, এল এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে, এল এর মানের উপর ডিপেন্ড করবে। এল এর মান যখন n মাইনাস 1 এর সাথে সমান, কি বললাম, এল এর ভ্যালু যখন n মাইনাস 1 এর সাথে ইকুয়াল হবে, সেইটা কি হবে, সেটা হবে বৃত্তাকার, স্ফেরিক্যাল হবে, সেটা বৃত্তাকার। যেমন একটা দেখো এক্সাম্পল বুঝে নেবে এখনই। এখানে n মাইনাস n তো 1, তাহলে n মাইনাস 1 কত, n মাইনাস 1 মানে 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এল এর ভ্যালু 0, এটা স্ফেরিক্যাল হয়েছে, বৃত্তাকার। আচ্ছা এখানে n মাইনাস 1 কত, 2 মাইনাস 1 দ্যাট ইজ 1। তাহলে 0 আর 1 এর মধ্যে কোনটা বৃত্তাকার হবে, এইটা বৃত্তাকার হবে, 2p টা বৃত্তাকার হবে। তাহলে এই 2p টা বৃত্তাকার আর 2s টা হচ্ছে ইলিপ্টিক্যাল বা উপবৃত্তাকার। এবার এটা কি করে হবে একটু বলো দেখি। তিনটে আছে, 3s 3p 3d। তাহলে 3s 3p 3d এর মধ্যে একটা হচ্ছে বৃত্তাকার বাকি দুটো উপবৃত্তাকার, একটা হচ্ছে স্ফেরিক্যাল বাকি দুটো ইলিপ্টিক্যাল। কোনটা ইলিপ্টিক্যাল হবে, যার এল এর ভ্যালু n মাইনাস 1 এর সাথে ইকুয়াল। এল এর ভ্যালু n মাইনাস 1 এর সাথে ইকুয়াল কোনটা, দেখো n মাইনাস 1 মানে কি 3 মাইনাস 1 দ্যাট ইজ 2। এখানে 2 কোনটা, 3d 2। তাহলে 3d টা হচ্ছে বৃত্তাকার আর 3p
আর 3s। শর্টকাট ফর্মুলা কি? যেটা শেষে থাকে সেটা হচ্ছে বৃত্তাকার, যেটা শেষে থাকে। তাহলে আমি লাস্ট বলছি, n ইকুয়ালস টু 4, n সেলের এখানে আন্ডারে আছে L0 1 2 3, 4s 4p 4d 4f। শর্টকাট নিয়ম বলে দিয়েছি, কোনটা বৃত্তাকার হবে কোনটা স্ফেরিক্যাল হবে। অমিতা বলো। হ্যাঁ আলিসা ঠিকই বলেছো, 4f হবে বৃত্তাকার, একদম ঠিক, বৃত্তাকার। আর এই যে বাকিগুলো কিন্তু হবে উপবৃত্তাকার, ইলিপ্টিক্যাল হবে। এই হ্যাঁ, জানো এটা নিউক্লিয়াস যদি হয় তাহলে যেটা বৃত্তাকার হবে সেটা হচ্ছে 4f, বাকিগুলো সব কি হবে? এরকম হবে। তাহলে এটা 4f, আর এটা সব থেকে যে শেষে আছে সেটা 4s 4p, আর এটা 4d, এটা 4f। এই ছবিটা বইতে দেওয়া আছে যে কোনটা বৃত্তাকার হয় কোনটা উপবৃত্তাকার হয়। এই ছবিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটুখানি। এই যে ছবিটা এখানে দেখো আছে n equals to 4, l equals to 3, n equals to 4, l equals to 2, n equals to 4, l equals to 1 আর l equals to 0। তাহলে যেটা দেখো গ্রিন কালার আছে সেটা হচ্ছে l equals to 3। জুম করে দেখলে দেখা যাবে যে l equals to 3, এটা গ্রিন কালার, এটা স্ফেরিক্যাল বৃত্তাকার। এবার যত তুমি দূরে যাবে তত ইলিপ্টিক্যাল হবে। শর্টকাট ফর্মুলা কি বললাম? লাস্টেরটা হচ্ছে, যদি আমাদের সিলেবাসে নেই এগুলো, আমাদের সিলেবাসে নেই, কোথাও নেই, n equals to 4 5 সরি n equals to 5, এই ছবিটা আমাকে একটু ড্র করে দেখাবে। n equals to 5, n equals to 5 এ l এর ভ্যালু কি কি হবে কোশ্চেন, আর সেই তাদের নাম লিখবে, সাবসেলের নাম, আর এই অরবাইটালের ছবি এঁকে আমাকে দেখাবে n equals to, এটা হোমওয়ার্ক দিলাম। কি কি আঁকবে? n এর ভ্যালু, মানে এটা কি সেল, কে এল এম এন ও, ও সেল। এটা এই ও সেলের আন্ডারে যে সাবসেল আছে সেই সাবসেলের নামগুলো বলবে, সাবসেলের কতগুলো সাবসেল হবে, আর সেই সাবসেলের যে এনার্জি, এই যে অরবাইটালের যে ছবিটা সেই ছবিগুলোকে এঁকে দেখাবে। ঠিক আছে, অরবাইটাল বলছি, এই সাবসেলের ছবিগুলো এঁকে দেখাবে। তাহলে এইগুলো আমরা জেনে গেলাম সাবসেলের আন্ডারে কতগুলো কি থাকে। আচ্ছা, এবার লাস্ট যেটা আছে আমি এইটা জেনে গেলাম, দেখো ভালো করে, যে কে সেল, সেই কে সেলে কটা ইলেকট্রন থাকে? দুটো ইলেকট্রন থাকে। আমরা এটা মাধ্যমিক লেভেল থেকে বলছি। এল সেলে কটা থাকে? 8টা থাকে। এম সেলে কটা থাকে? 18টা থাকে। এন সেলে কতগুলো থাকে? 32টা থাকে। এটা মাধ্যমিক লেভেল থেকে বলছি। আচ্ছা, কে সেলের আন্ডারে কে আছে? কে সেলের আন্ডারে একটাই সাবসেল আছে, এটা সেল, কক্ষ, এইটা উপকক্ষ, একটাই থাকে সেল, 1s। এর আন্ডারে দুজন থাকে, 2s 2p। এর আন্ডারে কে কে থাকে? 3s 3p আর 3d, সব স্মল কিন্তু, হ্যাঁ। আর এর আন্ডারে কি থাকে? 4s 4p 4d আর 4f। এটা ভালো করে দেখে নাও। তাহলে এর আন্ডারে এই সাবসেল সাবসেল থাকে সেলের আন্ডারে। আর ইলেকট্রন গুলো পরে বলছি কিভাবে ইলেকট্রন গুলো ফিল আপ হয়। আর লাস্ট একটা আছে ভেবে নাও, একদম লাস্ট, যে ইলেকট্রন যখন রোটেট করে, এটা না নিউক্লিয়াস, আর ইলেকট্রন রোটেট করছে ভেবে নাও। ইলেকট্রন যখন রোটেট করে, এই রোটেট করার জন্য একটা মোমেন্টাম পাই, মোমেন্টাম, যাকে বাংলায় বলা হয় ভরবেগ। আমি জানি ভরবেগ কাকে বলা হয়। আচ্ছা, যদি এইরকম ভাবে সার্কুলার পাথে বা ইলিপ্টিক্যাল পাথে রোটেট করে তাহলে তাকে বলা হয় অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম বলা হয় কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ, সেই কৌণিক ভরবেগ বার করার ফর্মুলা আছে, অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করার ফর্মুলা ক্যাপিটাল এল, একটু ডিপ কালি দিয়ে লেখা হয় এটাকে।
এই এল কিন্তু নয়, সেলের এল নয়, এটা আলাদা এল। একে বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা হচ্ছে রুট স্মল এল এল প্লাস ওয়ান, রুটের বাইরে এইচ বাই টু পাই। এই ফর্মুলাটা ভালো করে দেখে নাও। এল ইকুয়ালস টু রুট এল ইন্টু এল প্লাস ওয়ান, রুটের ভেতরে, এটা রুটের বাইরে, এইচ বাই ফোর টু পাই। এইচ কি? এইচ একটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট ধ্রুবক। এই ধ্রুবকের নাম হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক, PLANK, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এই প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আমাদের আগে আছে সিলেবাসে, আগে আছে, পরে বলবো, এখন ভ্যালুটা জেনে নাও। এই প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -27 আর্গ ইআরজি আর্গ সেকেন্ড, এটা সিজিএস। আর এসআইতে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -31 জুল সেকেন্ড। আর এই এলটা কি? এই এলটা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, গৌণ কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে? এবার এখন তোমাকে যদি কোশ্চেন করা হয় যে একটি ইলেকট্রন, কোশ্চেনটা শুনে নাও ভালো করে, একটি ইলেকট্রন 3D সাবসেলে রোটেট করছে, তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত, কৌণিক ভরবেগ কত বের করতে দিয়েছে পরীক্ষায়, ভেবে নাও। একটা ইলেকট্রন 3D সাবসেলে রোটেট করছে, এই যে 3D সাবসেল আমি এখন ড্র করলাম না, এই 3D সাবসেলে রোটেট করছে, তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত, তার কৌণিক ভরবেগ কত, এই ফর্মুলা দিয়ে বার করতে পারবো। তাহলে দেখো 3D আছে, মানে ডি আছে, ডি হলে এল এর ভ্যালু কত, স্মল এল ইকুয়ালস টু 2, ডি হলে এই তো আমি বলে দিয়েছি, এটা ভালো করে এই ফর্মুলাটা মনে রাখবে, 0 1 2 3 4 ডট ডট, 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ, 4 হলে জি ডট ডট। তাহলে দেখো ডি আছে, ডি, তাহলে এল এর ভ্যালু কত, 2। তাহলে ফর্মুলায় পুট করো 2 ইন্টু 2 প্লাস 1, এইচ এর ভ্যালু যা আছে লিখে দেবে পরে, আর 2 পাই, তাহলে কত হলো, 3 দুগুণে √6 এইচ বাই 2 পাই, √6 এইচ বাই 2 পাই। দেখো এখানে সবাই বুঝতে পারলাম কিনা একটু বলে দাও যদি না বুঝতে পারি। আর তাহলে আরেকটা কোশ্চেনে এই অ্যান্সারটা করে দাও, তাহলে বুঝতে পারবে যে বুঝে নিয়েছো। যে একটা ইলেকট্রন 2p সাবসেলে রোটেট করছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম কত, সবাই বার করো এটা। একটা ইলেকট্রন 2p সাবসেলে রোটেট করছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম কত, কৌণিক ভরবেগ কত। একটি ইলেকট্রন 2p সাবসেলে রোটেট করছে, 2p সাব উপকক্ষে আবর্তন করছে, তার কৌণিক ভরবেগ কত, বলো, বলো। √2 ইন্টু এইচ বাই 2 পাই, আর কার কার বেরিয়েছে, √2 ইন্টু এইচ বাই 2 পাই, আর কার কার বেরিয়েছে, √2 ইন্টু এইচ বাই 2 পাই। হ্যাঁ দেখো, এল ইকুয়ালস টু কত হচ্ছে, এল ইকুয়ালস টু 1 হচ্ছে, এল ইকুয়ালস টু 1 হচ্ছে, তাহলে এল ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে √1 ইন্টু 1 প্লাস 1 এইচ বাই 2 পাই, তার মানে √2 এইচ বাই 2 পাই, ঠিক হয়েছে, তাহলে তোমাদের বুঝতে পেরে গেছো। তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে কি কি জেনে গেলাম আমরা, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে জেনে গেলাম যে একটা ইলেকট্রন সেলের আন্ডারে সাবসেলে থাকে, সেই সাবসেলের কোথায় থাকে সেটা জেনে গেলাম ভালো করে, যে সেই সাবসেলের আন্ডারে ইলেকট্রনটা থাকে। এবার জানবো সাবসেলের ভেতরে কোথায় থাকে, সেলের ভেতরে সাবসেল, সাবসেলের ভেতরে কোথায় থাকে সেটা যদি জেনে যাই, তাহলে মোটামুটি ইলেকট্রনের আমি লোকেশন বলে দিলাম, আর সেই লোকেশনের পরে ইলেকট্রনটা কিভাবে থাকে, নেচার, ইলেকট্রনের নেচারটাও বলবো, যে কিভাবে ইলেকট্রনটা থাকে তার নেচারটা বলবো। ঠিক আছে, এর মধ্যে কোনো রকম কোনো কোশ্চেন নেই। আর দেখবে এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের সিগনিফিকেন্স, তাৎপর্য, একটু বই থেকে পড়বে তাৎপর্য,
কি কি জানতে পারি আমি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কি কি জানতে পারি? যে স্পেকট্রামটা বলছিলাম, স্পেকট্রামে 4টে লাইন ছিল। তারপরে আমি কি দেখলাম, এই 4টে লাইনের ভেতরে আবার অনেকগুলো ছোট ছোট লাইন আছে, যেগুলোকে সাবসেল বললাম। এই সাবসেলে যখনই তুমি ম্যাগনেটিক ফিল্ড দেবে, ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্র, তখন এই লাইনগুলো আবার স্প্লিট করে যাবে, আবার অনেকগুলো লাইনে ভেঙে যাবে, স্প্লিট হয়ে যাবে। যখনই এই চৌম্বক ক্ষেত্রটাকে সরিয়ে নেবে, আবার আগের জায়গায় ফিরে যাবে। কি বললাম? এই যে ম্যাগনেটিক ফিল্ড দিলে এই সূক্ষ্ম সূক্ষ্ম সাবসেলগুলো আবার অনেকগুলো সেলে বা অনেকগুলো লাইনে ভেঙে যায়, আবার ম্যাগনেটিক ফিল্ড সরিয়ে নিলে আবার আগের জায়গায় ফিরে যায়। এই ইফেক্টটাকে বলা হয় জিম্যান ইফেক্ট। জিম্যান ইফেক্ট অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে ফাইন লাইন স্পেকট্রামগুলো আরো অনেকগুলো লাইন স্পেকট্রামে ভেঙে যায়। এই ঘটনাটাকে বলা হয় জিম্যান ইফেক্ট। যদি চৌম্বক ক্ষেত্র নিই তাহলে তাকে বলা হয় জিম্যান ইফেক্ট, আর যদি তড়িৎ ক্ষেত্র নিই, ইলেকট্রিক ফিল্ড নিই, তাহলে তাকে বলা হয় স্টার্ক ইফেক্ট। STAR কি? স্টার্ক ইফেক্ট। মনে রাখবে, এগুলো সায়েন্টিস্টের নাম। এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের পর এই যে লাইন স্পেকট্রামগুলো আবার ভেঙে যাচ্ছে, এইগুলোকে এক্সপ্লেন করার জন্য, মানে ম্যাগনেটিক ফিল্ডে লাইন স্পেকট্রামগুলো ভেঙে যাওয়াকে এক্সপ্লেন করার জন্য আরেকটা কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন হলো। তাহলে প্রথম কোয়ান্টাম নাম্বার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এই লাইনগুলো। যখনই এর ভেতরে দেখলাম ছোট ছোট লাইন, সেগুলো হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। আর এই অ্যাজিমুথালের ভেতরে যে আবার ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড দিলে আবার স্পেকট্রাম ভেঙে যাচ্ছে, একে বলছি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, তাকে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলছি আমি। স্মল এম অর স্মল ml। আচ্ছা, এইটা অ্যাকচুয়ালি কি ডিনোট করে? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি ডিনোট করে? এই যে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষ, উপবৃত্তাকার কক্ষ, এইখানে তো ঘুরছে। এবার আমি যদি ইলেকট্রনকে যদি আমি পার্টিকেল না ভেবে একটা তরঙ্গ ভাবি, ওয়েভ ভাবি, তরঙ্গ, ওয়েভ। ইলেকট্রনের দুটো নেচার আছে, একটা পার্টিকেল নেচার, একটা ওয়েভ নেচার, পরে ডিসকাস করব। ইলেকট্রনের পার্টিকেল নেচার আছে, ওয়েভ নেচার আছে। যদি ইলেকট্রনকে আমি ওয়েভ ভাবি, তাহলে ইলেকট্রনের ক্লাউড, ইলেকট্রন ক্লাউড, CLOUD, ক্লাউড, মেঘ। ইলেকট্রনকে মেঘ ভাবে যদি কল্পনা করি, মেঘের মতো যদি কল্পনা করি আমি, যে ইলেকট্রন একটা ওয়েভ, তরঙ্গ, আর তার একটা জায়গা জুড়ে আছে, তাহলে সেই জায়গাটা, এবার এত বড় কক্ষপথে ইলেকট্রন তো সব জায়গায় থাকতে পারে না। এখন চোখে তো দেখে মনে হচ্ছে এইটুকু জায়গা, কিন্তু এতগুলো জায়গায় সব জায়গায় ইলেকট্রন থাকতে পারে না। না, এইখানে ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে। এই না, এইখানে ইলেকট্রন ডেন্সিটি বা ইলেকট্রন ঘনত্ব বেশি আছে। মেঘ থাকলে তো তার ডেন্সিটি থাকবে, ইলেকট্রন ডেন্সিটি। যেখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি, সেখানে অ্যাকচুয়ালি ইলেকট্রন থাকে। তাহলে এই যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার,
ইলেকট্রন ডেন্সিটিটাকে ডিনোট করে। বাংলায় যদি বলি ত্রিমাত্রিক অঞ্চল যেখানে ইলেকট্রন থাকার প্রবণতা সর্বাধিক। ত্রিমাত্রিক অঞ্চল, 3-dimensional স্পেস, 3D স্পেস, যেখানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ডেন্সিটি ম্যাক্সিমাম, ইংলিশে বললাম প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ডেন্সিটি ম্যাক্সিমাম। তার মানে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার স্মল এম আর স্মল ml ইলেকট্রনের থাকার যে প্রবণতা, ম্যাক্সিমাম কোথায় ইলেকট্রন থাকতে পারে সেই জায়গাগুলোকে বলা হয় অরবাইটাল। অরবাইটাল, এই যে ডেফিনেশনটা দিলাম এটা অরবাইটালের ডেফিনেশন। কক্ষক, তাহলে নতুন একটা জিনিস পেলাম, কক্ষক, শেষে ক আছে। তাহলে যেখানে ইলেকট্রন এর ঘনত্ব সব থেকে বেশি পাওয়ার সম্ভাবনা সেই জায়গাগুলোকে বলা হয় কক্ষক বা অরবাইটাল। মানে পুরো ঘরের মধ্যে সব জায়গায় থাকতে পারে না। এবার সহজভাবে ব্যাপারটা বোঝায়, চুম্বক কোয়ান্টাম সংখ্যা কি বোঝায়, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। ওই যে সেল আছে, সেই সেলের মধ্যে যে সাবসেল আছে, সেই সাবসেলে যে জায়গায় ইলেকট্রন থাকবে সব থেকে বেশি থাকার প্রবণতা বা সম্ভাবনা বেশি, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ডেন্সিটি ম্যাক্সিমাম, সেই জায়গাগুলোকে বলা হয় কক্ষক বা সেল। মানে এই যে 1s অরবাইটাল, 1s সাবসেল বললাম, বা 2s সাবসেল, 2p সাবসেল, এই 2p সাবসেলের আন্ডারে কোথায় থাকে ইলেকট্রন? অরবাইটালে থাকে। এই 2pর আন্ডারে ভেতরে থাকে, 2s এর ভেতরে কোথায় থাকে? অরবাইটালে থাকে। মানে যদি আমি ক্রমবর্ধমান যাই তাহলে সেল, সেলের ভেতরে কোথায় থাকে? সাবসেল, সাবসেলের ভেতরে কোথায় থাকে? অরবাইটাল। সেই অরবাইটালটাকে কে ডিনোট করে? অরবাইটালটাকে ডিনোট করা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দিয়ে। সাবসেলকে কিভাবে ডিনোট করা হয়? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার দিয়ে। সেলকে কিভাবে ডিনোট করা হয়? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে। ক্লিয়ার হয়ে গেল আমাদের? তাহলে এবার এই এম বা এমএল, এমএল এর মান, এমএল এর ভ্যালু এল এর ওপর ডিপেন্ড করে, এল এর মানের ওপর নির্ভর করে। যেমন আমরা কি পড়েছিলাম, এল এর মান এম এর এন এর উপরে ডিপেন্ড করে, স্মল এন এর উপর ডিপেন্ড করে বলেছিলাম। তাহলে এবার এম এর ভ্যালুগুলো জানতে চাইছি। এমএল এর মান এল এর উপর ডিপেন্ড করে। আচ্ছা, এল এর নির্দিষ্ট মানের জন্য, নির্দিষ্ট মানের জন্য এম এর বা এমএল এর 2l+1 সংখ্যক মান পাবে। ইংলিশে কি হবে? যে স্মল এম और এমএল এর ভ্যালু ডিপেন্ড করে এল এর উপরে, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের উপরে। ফর এ পার্টিকুলার ভ্যালু অফ এল উই গেট 2l+1 নাম্বার অফ এমএল ভ্যালু। যেমন এক্সাম্পল বলছি, দেখো এল এর ভ্যালু হচ্ছে 0, নিচে দিয়ে লিখলাম এল এর ভ্যালু হচ্ছে 1। এল এর ভ্যালু যদি 1 হয় তাহলে এম এল এর ভ্যালু কত হবে? 2l+1, দ্যাট ইজ 2 × 1+1, মানে কটা? 3টে। এল এর ভ্যালু যদি 2 হয় তাহলে এম এল এর ভ্যালু কত হবে বলো দেখি, তোমরা বলো। আর এল এর ভ্যালু যদি 3 হয় তাহলে এম এল এর ভ্যালু কি হবে বলো দেখি।
5টা ভ্যালু পাবে, 5টি। অন্য একজন বলো, অঙ্কুর বলবো না। 7 হবে, 7টি। আর এল এর ভ্যালু যদি 0 হয়, বলো। ওয়ান হবে। 2 ইন্টু এল প্লাস 1, দ্যাট ইজ 2 ইন্টু 0 প্লাস 1 সমান 1। একটি ভ্যালু হবে। এগুলো নিজে থেকে করে নিতে পারবো। 2 ইন্টু 3 প্লাস 1। তাহলে এবার কি, এল এর আন্ডারে যে অরবাইটাল গুলো আছে, এটা অরবাইটালের নাম্বার, তাই না? কতগুলো অরবাইটাল আছে, যেমন সেলের ভিতরে কতগুলো সাবসেল আছে বার করতে পেরেছিলাম, ঠিক সাবসেলের ভেতরে কতগুলো অরবাইটাল আছে সেগুলো বের করে নিতে পারছি। এবার যেমন সাবসেলের ভ্যালু ছিল 0 1 2 3, এল এরও মান আছে। এবার এই এম এল এর মান, এটা শোনো মন দিয়ে, এম এল এর মান মাইনাস এল থেকে মাইনাস এল টু 0 হয়ে প্লাস এল পর্যন্ত। এই কথাটা ভালো করে শুনে নাও। মাইনাস এল থেকে 0 হয়ে প্লাস এল পর্যন্ত, মানে এম এল এর ভ্যালু হচ্ছে মাইনাস এল টু প্লাস এল ইনক্লুডিং 0। তাহলে এইখানে যদি বলি মাইনাস এল টু প্লাস এল, মানে 0 মাইনাস 0 টু মাইনাস 0, মানে একটা ভ্যালু পাবে 0। এম এল এর ভ্যালু কত পাবে? 0। আচ্ছা, এইখানে এম এল এর ভ্যালু কত পাবে? দেখো, মাইনাস 1 টু প্লাস 1, মানে এম এল এর ভ্যালু পাবে, শোনো মন দিয়ে, 3টে মান আছে তো, একটা হচ্ছে -1, একটা হচ্ছে 0, একটা হচ্ছে +1। এখানে 5টা মান আছে। তাহলে এখানে এল এর ভ্যালু কি 2, তাহলে -2, -1, 0, +1, +2। এই জায়গায় বুঝে নাও ভালো করে। তাহলে এখানে এল ইকুয়ালস টু 3 হলে এম এল এর ভ্যালুগুলো কি কি হবে? এল ইকুয়ালস টু 3 হলে এম এল, হ্যাঁ বলো বলো, এল ইকুয়ালস টু 3 হলে এম এল এর ভ্যালুগুলো কি কি হবে? -3, হ্যাঁ, তার মানে হয়ে গেল -3, -2, -1, 0, +1, +2, +3। দেখো 7টা আছে, গুণে দেখে নাও, 7টা হবে। তাহলে অরবাইটালের সংখ্যা জেনে গেলাম, আর অরবাইটালের ভ্যালুগুলোও জেনে গেলাম। ঠিক আছে? আচ্ছা, যখন এল ইকুয়ালস টু 0, তখন সেই সাবসেলটা কি? এস সাবসেল এস। যখন এল ইকুয়ালস টু 1, সেই সাবসেলটার নাম কি? পি সাবসেল। যখন এল ইকুয়ালস টু 2, তাহলে সেই সাবসেলটার নাম কি? ডি সাবসেল। আর এল ইকুয়ালস টু 3, সেই সাবসেলটার নাম হচ্ছে এফ সাবসেল। ক্লিয়ার? এবার লাস্ট যে পয়েন্টটা, তাহলে কে সাবসেলের আন্ডারে যখন n ইকুয়ালস টু 1, কি পাচ্ছি আমরা? এল ইকুয়ালস টু 0 পাচ্ছি, যার নাম হচ্ছে 1s। আর তার আন্ডারে যেটা পাচ্ছি, এম ইকুয়ালস টু কত পাচ্ছি, বা এম এল ইকুয়ালস টু কত আছে? 0। তার মানে এই ঘরটা দেখতে কিরকম হয়? এরকম। এটা নাম হচ্ছে 1s। ইলেকট্রনটা এই ঘরে থাকে। আচ্ছা, কে, এরপর কি আছে? এল। এল মানে n ইকুয়ালস টু 2। এল ইকুয়ালস টু কি আছে? 0 আছে আর 1 আছে। তার মানে এখানে পাবো একটা 2s, আর একটা পাচ্ছি 2p। 1s এরকম দেখতে, 2s দেখতে এরকম। 2pটা দেখে নাও ভালো করে। 2p যখন বার করলাম, m এর কতগুলো ভ্যালু পেয়েছি 2p-র জন্য? p এর জন্য l কত? p এর জন্য l হচ্ছে 1। l যদি 1 হয়, তাহলে ml কত হয়ে গেছে? -1, 0, +1। তাহলে এই যে 2p সাবসেলটা আছে, এখানে শুনবে মন দিয়ে, 2p সাবসেল আছে, সেই সাবসেলে কটা ভ্যালু পাচ্ছি ml এর? 3টে। তাহলে এখানে 3টে ঘর হবে।
পি এর 3টে মান পেয়েছি, একটু আগেই দেখিয়েছি পি এর 3টে মান। এই দেখো পি এর কটা মান পেয়েছি, 3টে। পি এর 3টে মান পেয়েছি। বলবো 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 বলবো। আচ্ছা, যে ডি অরবিটাল আছে ডি, সেই ডি অরবিটালে কতগুলো মান পেয়েছি বলো? ডি অরবিটালের জন্য ডি সাবসেলে কতগুলো মান পেয়েছি? এল কত? ডি এর জন্য এল ইকুয়ালস টু 2, তাহলে 2 ইন্টু 2 প্লাস 1 মানে 5টা মান পেয়েছি। তাহলে ডি এ কটা ঘর হবে? ডি এ 5টা ঘর হবে, 5টা ঘর হবে। এই প্রত্যেকটা ঘরের মান কত? এটা হচ্ছে -2, -1, 0, +1, +2। এগুলো কার মান? এম এল এর মান। প্রত্যেকটা এম এল এক একটা ঘর। এই ছোট ছোট ঘরগুলো মনে রাখবে, এগুলো অরবাইটাল। এই ঘরগুলোকে কি বলছি আমরা? অরবাইটাল। ইলেকট্রন এখানেই থাকে। পিতে কতগুলো ঘর আছে? -1, 0, +1। এফটা বলো নিজে থেকে, তাহলে বুঝতে পারবে। এফ, এফ এর কতগুলো ঘর হবে? কতগুলো অরবাইটাল থাকবে এফ এ? এফ এর জন্য এল কত? 3। আর এম এল কত? 2l + 1, তাহলে 2 ইন্টু 3 + 1, 7টা। তাহলে ঘর কটা পাবে? 1, 2, 3, 4, 5, 6, 7। এই জায়গাটা কে কে বুঝতে পারলে না? সাবসেলের আন্ডারে যে অরবাইটাল থাকে, একটা সাবসেলের আন্ডারে কতগুলো অরবাইটাল থাকবে? কোন ফর্মুলা দিয়ে হবে? 2l + 1। 2l + 1 সংখ্যা, এই ফর্মুলা দিয়ে নাম্বার অফ অরবাইটাল বেরোয়। কি বেরোয়? নাম্বার অফ অরবাইটাল। এই ফর্মুলা দিয়ে নাম্বার অফ অরবাইটাল বেরিয়ে যাবে। তাহলে এফ যে সাবসেল আছে, সেই এফ সাবসেলে কতগুলো অরবাইটাল আছে? এফ মানে কি? এফ মানে এল ইকুয়ালস টু 3। এই যে এল ইকুয়ালস টু 3 একবারে কি করে বলে দিচ্ছি, 0, 1, 2, 3, 4, এস পি ডি এফ জি। তাহলে এফ মানে কি? 3। এফ মানে কি? 3। তাহলে এবার তোমরা নিজে এইটা বার করে দেখাও দেখি। জি যে সাবসেলটা আছে, জি সাবসেল, জি সাবসেলে কতগুলো অরবাইটাল আছে বলো? জি সাবসেলে কতগুলো অরবাইটাল আছে? সবাইকে বলছি, জি সাবসেলে কতগুলো অরবাইটাল আছে? 9টা অরবাইটাল। কি করে বার করলে? জি সাবসেলে 9টা অরবাইটাল কি করে বার করলে? জি এর জন্য, জি এর জন্য এল কত? এল এর জন্য, জি এর জন্য এল 4। যদি 4 হয় তাহলে 2l + 1 মানে 2 ইন্টু 4 + 1, তাহলে কত? 9টা। তাহলে জি যে সাবসেলটা আছে, সেই সাবসেলে কতগুলো ঘর থাকবে? 9টা ঘর থাকবে, মানে 9টা অরবাইটাল থাকবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 9টা যে ভ্যালু আছে, প্রত্যেকটার ভ্যালু বলতে পারবে? 9টা অরবাইটালের ভ্যালু কি কি হতে পারে? এম এল এর ভ্যালুগুলো কি কি হবে? -4, -3, -2, -1, 0, +1, +2, +3, +4। মানে +-4, +-3, +-2, +-1, 0। আলিসা বুঝতে পারছি তো? আলিসা আছো তো? এই ভ্যালুগুলো বুঝতে পারছো? ঘরগুলো বুঝতে পারছি? না বুঝতে পারলে বলো আমাকে। আচ্ছা, সেলের মধ্যে ইলেকট্রন থাকে, সেলের ভেতরে সাবসেল থাকে, সাবসেলে ইলেকট্রন থাকে, সাবসেলের ভেতরে এই যে ঘরগুলো দেখছো না, এই ঘরে ইলেকট্রন থাকে, এই ঘরে ইলেকট্রন থাকে। এবার লাস্ট যে পয়েন্টটা হচ্ছে যে কতগুলো ইলেকট্রন থাকে, একটা ঘরে কতগুলো ইলেকট্রন থাকে? একটা বক্সে 2টো ইলেকট্রন থাকে, এর দুটো বেশি থাকতে পারে না। আচ্ছা, আমি যদি বলি এস সাবসেলে কতগুলো ইলেকট্রন থাকে এস অরবাইটালে, তাহলে ফর্মুলা হচ্ছে 2 ইন্টু
12+1। এখানে বলছি ইলেকট্রনের সংখ্যা, এটা ভালো করে শুনবে, ইলেকট্রনের সংখ্যা। নাম্বার অফ ইলেকট্রন বার করার ফর্মুলা, নাম্বার অফ ইলেকট্রন বার করার ফর্মুলা কি? 2 × 12+1। তাহলে আমাকে বলো দেখি, এস যে অরবিটাল আছে, এস যে সাবসেল আছে, কতগুলো, এর ঘর তো একটা, কতগুলো ইলেকট্রন থাকবে ফর্মুলা দিয়ে যদি বলি? তাহলে 2 × 0+1 = 2, দুটো ইলেকট্রন থাকে, এর মাথায় 2 থাকবে। পি যে অরবিটাল আছে, পি সাবসেলে কতগুলো অরবিটাল আছে? 3টে অরবিটাল আছে। পি এ কতগুলো ইলেকট্রন থাকবে ফর্মুলা দিয়ে বার করো, পি এ কতগুলো ইলেকট্রন থাকবে? 2 × 1+1, তাহলে এইটা হচ্ছে 3, তাহলে 6, 6টা ইলেকট্রন থাকবে। ডি তে কতগুলো ইলেকট্রন থাকবে বলো দেখি? ডি এ 5টা ঘর থাকে, 1 2 3 4 5, 10টা। এটা সবাই বুঝতে পারছি না শুধু অঙ্কুর বুঝতে পারছে? তাহলে 2 × 2+1, 10টা। মানে তুমি দেখো একটু আগে যতগুলো ঘর তার ডবল ইলেকট্রন হয়ে যাবে। একটা ঘর 2টো ইলেকট্রন, 3টে ঘর আছে 6টা ইলেকট্রন, 10টা ঘর আছে, এই 5টা ঘর আছে 10টা ইলেকট্রন। লাস্ট যে এফ অরবিটাল, কটা ঘর থাকে? 7টা। তাহলে 14টা ইলেকট্রন থাকবে। তাহলে ইলেকট্রন কিন্তু এই ঘরগুলোতে থাকবে। এইখান পর্যন্ত ভালো করে পড়ে নাও, ভালো করে বুঝে নাও এই জায়গাগুলো, কিন্তু এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। আর 3টে কোয়ান্টাম নাম্বার একসাথে পড়াই না, যেহেতু আজকে একসাথে 3টে পড়িয়েছি, একটু অসুবিধা হলেও, যদি অসুবিধা হয় আমাকে বলো, কোশ্চেন করো, বুঝে নাও। প্রত্যেকটা অরবিটালে কতগুলো ইলেকট্রন জেনে নাও। এবার আমি যে এইখানটায় গিয়েছিলাম একটু বলে দিই। এই যে এই জায়গাটা একটু গিয়েছিলাম, আমি একবার দেখাচ্ছি। কে সেলে 2টো ইলেকট্রন বলেছিলাম, এল সেলে 8টা ইলেকট্রন, এম সেলে 18টা, এন সেলে 32টা, এটা বলেছিলাম, মনে আছে তো? এবার ভালো করে দেখো, তুমি পুরো ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। কে সেলের 2টো ইলেকট্রন, ঠিকই বলেছি একদম। কে কে সেলে 2টো ইলেকট্রনই থাকে। সেই দুটোর মধ্যে কোথায় থাকে? 1s এ 2টো থাকে। ঘরে যদি লিখি, এই ঘরে 2টো ইলেকট্রন থাকে। এল সেল যেটা ছিল, কটা ছিল? 8টা ছিল তো, সেখানে কিন্তু থাকে 2s এ 2টো থাকে, আর 2p তে 6টা থাকে। দেখো 2p তে 6টা থাকে। আচ্ছা, এম যেটা ছিল, এম এ 18টা থাকে তো, 3s 3s এ 2টো, 3p তে 6টা, আর 3d তে 10টা। 10টা। এবার দেখো ক্লিয়ার হয়ে গেল। তাহলে কোথায় থাকে ইলেকট্রনটা? অ্যাকচুয়ালি ইলেকট্রনটা থাকে না। আর ইলেকট্রনকে যদি অ্যারো দিয়ে লিখি, অ্যারো, তাহলে এইভাবে অ্যারো দিয়ে একটা ইলেকট্রন, আর একটা ইলেকট্রন নিচের দিকে থাকে অ্যারো করে, একটা ইলেকট্রন উপর দিকে মুখ করে থাকে, একটা নিচের দিকে। শেষে যে স্পিন কোয়ান্টাম নাম্বার তখন বলবো। এখানে 2টো, প্রত্যেকটা ঘরে 2টো 2টো করে আছে। দেখো, একটা উপরে, একটা নিচের দিকে মুখ করে, একটা উপরে, একটা নিচের দিকে মুখ করে। এখানে ইলেকট্রন গুলো থাকে। ঠিক আছে? তাহলে এইভাবে ইলেকট্রন গুলো থাকে। সেলের ভেতরে যে সাবসেল আছে, সেই সাবসেলের ভেতরে যে অরবিটাল আছে, সেই অরবিটালে ইলেকট্রন গুলো এইভাবে থাকে। ক্লিয়ার হয়ে গেল আমাদের? তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে আমি কি কি জেনে গেলাম? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কোথায় থাকে সেই জায়গাটা জেনে গেলাম, যাকে বলা হয়
কোয়ান্টাম নাম্বার অরবাইটাল। তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কটা একটু করে আনবে, এই ছকটা তুমি সবাই করে আনবে। এখানে লিখলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তারপরে লিখলে গৌণ কোয়ান্টাম সংখ্যা, তারপরে লিখবে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার মাইনাস এল টু প্লাস এল, যে ভ্যালুগুলো পাবে। আর এরপরে লিখবে নাম্বার অফ সাবসেল, নাম্বার অফ অরবাইটাল, নাম্বার অফ অরবাইটাল, কক্ষকের সংখ্যা, কক্ষক, এখানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন, ইলেকট্রনের সংখ্যা। যেমন একটা দেখিয়ে দিচ্ছি, এন এর ভ্যালু 1 মানে কে সেল, এল এর ভ্যালু কি হবে, এল এর ভ্যালু হবে 0, এম এল এর ভ্যালু কি হবে 0, মাইনাস 0 থেকে প্লাস 0। অরবাইটালের ফর্মুলা, এই ফর্মুলাটা আছে 2l প্লাস 1, তাহলে 2l প্লাস 1 ফর্মুলা বসালে 0 1 বেরোবে, 1 বেরোবে। আর এখানে আছে 2 ইন্টু 2l প্লাস 1, তাহলে এখানে কত বেরোবে 2, নাম্বার অফ ইলেকট্রন 2। তাহলে এরকম করে তুমি করে আনবে কত দূর পর্যন্ত, n ইকুয়ালস টু 4 পর্যন্ত করে আনবে, 5 পর্যন্ত করে নেবে, n ইকুয়ালস টু 5। বাড়ির কাজ দিলাম, এই ছকটা দেখে নাও, n ইকুয়ালস টু 5 পর্যন্ত করে আনবে। আর যেমন এখানে একটা 0, এই পাশের সঙ্গে সঙ্গে লিখে দিলে যে s অরবাইটাল বা 1s অরবাইটাল। তাহলে এখানে পর্যন্ত আজকে থাকবে, কোনো রকম কোনো কোশ্চেন থাকলে আমাকে করো।